বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। বাংলাদেশ এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং সামরিক নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখুন্দ এবং আমার ডানে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের নির্বাহী পরিচালক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি একটু বাংলাদেশের প্রসঙ্গে পরে আসি। সামনে বাংলাদেশের নির্বাচন, অনেক বিষয়ই আলোচনার আছে, কিন্তু মূল আলোচনাটা আমরা মূলত নিরাপত্তা সংশ্লিষ্ট এবং বৈশ্বিক এবং আঞ্চলিক সম্পর্কের অবস্থান থেকে করতে চাই। এবং সাম্প্রতিককালের একেবারে উল্লেখযোগ্য আমরা সর্বশেষ ঘটনা প্রবাহের দিকে যদি তাকাই, ভেনেজুয়েলা একটা আমার মনে হয় যে আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভেনেজুয়েলাতে তার শাসন ব্যবস্থা, অভ্যন্তরীণ অবস্থা এবং সর্বশেষ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যেটা হলো, যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে, মানে আপনাদের অ্যানালাইসিস কি? মেজর জেনারেল মনিরুল ইসলাম আখুন্দ, আপনি কীভাবে দেখেন? জি, অনেক ধন্যবাদ। আমরা খুব অবাক হয়ে দেখলাম কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র একটা মিলিটারি অপারেশন, যেটা নাম দিয়েছিল অ্যাবসলিউট রিজলভ, 150টা এয়ারক্রাফট এটা পার্টিসিপেট করে এবং তারা খুব সফলভাবে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরি এবং সিলিয়া মাদুরি তার ওয়াইফকে তারা তুলে নিয়ে আসে ভেনেজুয়েলা থেকে। জাতিসংঘ সনদের 2/4 বলা আছে, কোনো দেশ অন্য কোনো দেশের অনুমতি ছাড়া, আত্মরক্ষা ছাড়া, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া শক্তি প্রয়োগ করতে পারে না। সুতরাং এই সনদ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে এটা আন্তর্জাতিক আইনের একটা লঙ্ঘন করেছে। বাট এই কথাটাও সত্য যে মাদুরে এবং তার যে সরকার ছিল এটা একটা করাপ্ট সরকার ছিল এবং দেয়ার আর সিরিয়াস এলিগেশনস এগেনস্ট হিম। মাদক পাচারের সাথে সম্পৃক্ততা ছিল, আইন বহির্ভূত কিলিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, করাপশন, নানা রকমের। এবং ভেনেজুয়েলা পৃথিবীর সবচেয়ে বড় তেল রিজার্ভ, অয়েল রিজার্ভ ভেনেজুয়েলাতে 3.3 বিলিয়ন ব্যারেল। সৌদি আরবিয়াতে হচ্ছে 247 বিলিয়ন, আর তার থেকেও বেশি ভেনেজুয়েলা। অথচ ভেনেজুয়েলার জিডিপি হচ্ছে পৃথিবীর 84, বাংলাদেশে হচ্ছে 36, আর সৌদি আরবের হচ্ছে 19। পার ক্যাপিটা যদি ধরেন, বাংলাদেশের 20 কোটি মানুষ থাকা সত্ত্বেও আমাদের পার ক্যাপিটা ইন্ডেক্স হচ্ছে 147 এবং ভেনেজুয়েলা হচ্ছে মাত্র 140, যেখানে তাদের জনসংখ্যা হচ্ছে মাত্র 3 কোটি। সুতরাং দিস গভর্নমেন্ট ওয়াজ করাপ্ট, মাদুরি ওয়াজ করাপ্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট তার মানে এটা না যে একটা দেশের রাষ্ট্রপ্রধানকে আমি একটা অপারেশন করে আমি তুলে নিয়ে আসবো। এবং দিস হ্যাজ সেট এ ভেরি রং এক্সাম্পল, প্রেসিডেন্স। এখন রাশিয়া বলতে পারে যে আমি যাকে পছন্দ করি না তাকে আমি তুলে নিয়ে আসবো, চায়না বলতে পারে যাকে পছন্দ করি না তাকে তুলে নিয়ে আসবো। সো ইট হ্যাজ নট অ্যাকচুয়ালি, ইভেন আঞ্চলিক শক্তিগুলো এখন বলতে পারবে আমরা যা চাই সেটাই করতে পারবো। এবং শুধু যে সে ল্যাটিন আমেরিকাতে তার এই আগ্রাসন সীমাবদ্ধ রেখেছে, সে তো ভেনেজুয়েলা আক্রমণ করলো, সে এখন কলম্বো, মেক্সিকো, কিউবাকেও সে হুমকি দিচ্ছে। এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে সে গ্রিনল্যান্ডের দিকে নজর দিয়েছে, এবং গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের অন্তর্ভুক্ত একটা রাজ্য। এবং এটা নিয়ে অবশ্য উনি অনেকদিন ধরে কথা বলছে এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র 7% নাগরিক তার এই আশাটাকে সাপোর্ট করে। এবং ন্যাটোর তো একটা, ইউএস ইজ দি লিডার অফ ন্যাটো, এবং ন্যাটোর নেতৃত্ব একটা লিডিং নেশন ক্যানট ওয়ান্ট টু অ্যানেক্স এ পার্ট অফ ন্যাটো, যেটা ডেনমার্ক। সো এটা অত্যন্ত উদ্বেগজনক একটা ব্যাপার। বাট এটাও আমি বিশ্বাস করি মার্কিন যুক্তরাষ্ট্র, এনি নেশন হ্যাজ দি রাইট টু প্রোটেক্ট ইটস ওন বর্ডার্স অ্যান্ড প্রোটেক্ট ইটস সিটিজেন। তাদের দেশের জন্য যেটা ভালো সে অবশ্যই করার অধিকার তাদের আছে। বাট এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যে আরেকটা দেশে গিয়ে আমি রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসবো। এবং দিস ইজ নট দি ফার্স্ট টাইম। 37 বছর আগে প্যানামার রাষ্ট্রপতি নরিওগোকেই তারা তুলে নিয়ে আসছিল, বুশ, এবং তার 30 বছর জেল হয়েছিল এবং 17 বছর জেল সে কেটেছে। এবং মাদুরার ভাগ্যও খুব একটা ভালো না। এবং এটা নিয়ে নানা প্রতিবাদ আমরা বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি। হাতে গোনা কয়েকটা দেশ ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে কথা বলেছে, যেরকম আর্জেন্টিনার রাষ্ট্রপতি, সে ডোনাল্ড ট্রাম্পের খুবই অনুগত। বাট অধিকাংশ রাষ্ট্র, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিকভাবে মিত্র যারা, তারাও কিন্তু এটার প্রতিবাদ করেছে যে কোনোভাবে আরেকটা দেশ, একটা স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসতে পারে না। এবং তার পরিবর্তে, এবং এটার কারণটা কি, বিকজ আই সেড দ্যাট দে হ্যাভ দি হাইয়েস্ট অয়েল রিজার্ভ। 1999 সালে
হুগো চাভেজ মানে মাদুরোর আগের রাষ্ট্রপতি, উনি অয়েল কোম্পানিগুলোকে জাতীয়করণ করেছিলেন এবং আমেরিকান বড় বড় অয়েল কোম্পানিগুলোকে বের হয়ে আসতে হয়েছে, শেভরন এবং এক্সন মোবিল ইত্যাদি ইত্যাদি। এবং এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি এই রাষ্ট্রটাকে পরিচালনা করব। কিভাবে আরেকটা দেশকে পরিচালনা করে এটা আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে। তাদের কাছ থেকে অলরেডি 50 মিলিয়ন ব্যারেল তেল যেটা অলরেডি উত্তোলন করা হয়েছে রেডি, এটা মার্কিন যুক্তরাষ্ট্র কিনে নেবে এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই টাকাটা ভেনেজুয়েলান নাগরিকদের পিছনে, এই দেশের পিছনেই খরচ করা হবে। এটা খুব একটা বড় অংশ না। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন 20 মিলিয়ন ব্যারেল তেল তারা ব্যবহার করে। সারা পৃথিবীতে 100 মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার হয়, এর মধ্যে 1/5 মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহার করে। বাট ইভেনচুয়ালি সে বলছে যে আমেরিকান তেল কোম্পানিগুলোকে যাবে, তাদের অয়েল ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করবে এবং ওখান থেকে তারা তেল। এবং আরেকটা কারণে মাদুরের উপর ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত ছিল যে উনি এই ভেনেজুয়েলার তেলগুলো চায়না এবং রাশিয়াতে রপ্তানি করছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন 3টা জাহাজ তারা আটক করেছে, যেটা রাশিয়ান রেজিস্টার। সো এটা এবং এটা ইজ দি রেজাল্ট অফ এ ডক্ট্রিন যেটা 1823 সালে জেমস মনরো দিয়েছিল, মনরো ডক্ট্রিন বলে, এবং এটা পরিবর্তিত করে এখন ডোনাল্ড ট্রাম্প এটার নাম দিয়েছে ডন রো ডক্ট্রিন, ডন রো ডক্ট্রিন। এবং ইট ইনক্লুডস এনলিস্টমেন্ট অ্যান্ড এক্সপ্যানশন। এবং এই ফিলসফির মাধ্যমেই এবং মনরো বলেছিল যে আমাদের এই ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে মানে নর্থ সাউথ আমেরিকাতে অন্য কোনো উপমহাদেশের কোনো রাষ্ট্র এসে এখানে মাতবরি করতে পারবে না, দুষ্টামি করতে পারবে না। এবং এটাই অনেকদিন এটা স্থিমিত ছিল। ডোনাল্ড ট্রাম্প এটা পর চালু করেছে এবং সে বলেছে যে আমাদের আশেপাশে থাকা রাষ্ট্রগুলো তোমরা মাদক তৈরি করবে, রপ্তানি করবে, আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা কোনোভাবে গ্রহণ করব না। সো এটা মিশ্র প্রতিক্রিয়া। ইভেন ভেনেজুয়েলান যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে অনেকে এটাকে সাধুবাদ জানিয়েছে, অনেকে এটার প্রতিবাদ করেছে। ভেনেজুয়েলার মধ্যেও দেখেছি আমরা একটা অংশ খুশি হয়েছে, একটা অংশ খুশি হয়নি। সো ইট ইজ এ মিক্সড রেজাল্ট। ওভারঅল আমি যেটা বলবো যে আই থিঙ্ক দিস ওয়াজ নট দি রাইট এক্সাম্পল দ্যাট ইউ হ্যাজ। সো এখান থেকে আমরা কি লেসন নিতে পারি? আমি পরের পর্যায়ে আপনার কাছ থেকে শুনতে আসবো। তার আগে পারভেজ করিম আব্বাসী ভার্সিটি। জি, থ্যাংক ইউ। আমি মুনির ভাইয়ের সাথে মোটামুটি একমত। তুমি বলবো হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট, কেননা হচ্ছে ডেভিল তো এখানে হচ্ছে আপাতত আন্তর্জাতিক আইন অনুযায়ী বা কূটনীতি শিষ্টাচার অনুযায়ী ডেভিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমি বলবো হচ্ছে যে রিফ্রেশিংলি অনেস্ট। এখন সবাই তো এখন তো এখানে যখন এটা দর্শকরা দেখবে হইচই শুরু করবে। ডোনাল্ড ট্রাম্প এমন কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে নতুনভাবে করেন নাই যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির মধ্যে এখানে ইনগ্রেইন ছিল না। উনি যেটা বললেন, মুনির ভাই বললেন যেটা এখানে হচ্ছে যে এই মনরো ডক্ট্রিন, আপনি যে মনরো ডক্ট্রিন থেকে নিয়ে আসা হয়, যখন ওখানে আমেরিকান প্রেসিডেন্ট মনরো বললেন যে 1823 সালে যে আমরা কোনো আমেরিকার এখানে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাতে কোনো ইউরোপিয়ান কোনো ক্ষমতাকে আমরা ঢুকতে দিব না, অনুপ্রবেশ করতে দিব না। আমরা আমাদের এখানে আমেরিকাটা এখানে আমরা নিজেরা আমেরিকান করবো এখানে। বাট এসেনশিয়ালি এটা হচ্ছে যে এখানে হচ্ছে যে সুপ্রিমেসিটা ইনশিওর করা। এরপর থেকে আপনি যদি দেখেন এই বিগত 100 বছরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি মিলিটারি ইন্টারভেনশন বলেন বা হচ্ছে যে আপনি সিআইএ দ্বারা ইনভলভ করা এখানে হচ্ছে যে যেগুলো আছে যে সিআইএ ডিক্লাসিফাইড ফাইলস থেকে আমরা করছি, অন্তত 100 বার যুক্তরাষ্ট্র সরাসরি বা হচ্ছে ইনডাইরেক্টলি হচ্ছে এই ল্যাটিন আমেরিকাতে, দক্ষিণ আমেরিকাতে বা ক্যারিবিয়ানে এখানে কিন্তু হচ্ছে সরকারের পট পরিবর্তন করেছে বা সরকারকে এখানে ধস নামিয়েছে টু সুট দ্য ইন্টারেস্ট। এটাকে বলা হয় ব্যানানা ওয়ারের মধ্যে পড়া হয়, যেখানে ওদের ইউনাইটেড ফ্রুট কোম্পানি এখানে হচ্ছে যে ওদের আধিপত্য এখানে নষ্ট করার জন্য, বা কোল্ড ওয়ারের সময় সালভাদর আলান্দের এখানে চিলের সরকারকে এখানে, বা কিউবাতে এখানে, বা এখানে ওরা এখানে বে অফ পিগসের ইনভেশনে, তো নানানভাবে এখানে ওরা হচ্ছে, বা মেক্সিকোতে এখানে চলে গেছে 1914 থেকে 1916 সালে। তো এইরকম এবং পানামা বলে তো ওরা একটা আলাদা একটা দেশই ওরা এখানে সৃষ্টি করলো, যাতে পানামা ক্যানেলে হতে ওদের স্ট্র্যাটেজিক এখানে ইমপ্রিন্টটা করার জন্য। এখন ডোনাল্ড ট্রাম্পের কিন্তু মেথড টু দ্য ম্যাডনেস আছে। আমি যদি এখানে আরও কিছু সম্পূরক হিসাবে দিই, দেখুন ঠিকই বলেছেন ভাই, যেখানে হচ্ছে যে হুগো চাভেজ পপুলারলি ইলেক্টেড, কিন্তু তারপর যেটা হয় যে জনপ্রিয়তা পাওয়ার পর, নির্বাচনে আসার পর আস্তে আস্তে যেটা করা হলো ক্ষমতা কুক্ষিগত করা হলো, সোশ্যাল সার্ভিস বাড়িয়ে দেওয়ার। কারণ তখন তো ভেনেজুয়েলার কাছে প্রচণ্ড তেল ছিল, অনেক তেলের এখানে খনি ছিল, এবং বিদেশি কোম্পানি এগুলোকে ন্যাশনালাইজ করার পর যেটা করা হলো যে হুগো চাভেজ আস্তে আস্তে ডিক্টেটোরিয়াল হয়ে গেলেন, স্বৈরশাসনের দিকে চলে গেলেন।
নির্বাচনগুলো হচ্ছে আরও এখানে প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এবং ওনার মৃত্যুর পর যখন হচ্ছে এখানে নিকোলাই মাদুরো আসলো, নিকোলাই মাদুরো কিন্তু হুগো চাভেজের মতো কিন্তু ওই রকম ক্যারিজমা নাই। তো চাভিস্তা তাকে যাকে বলা হয় যে এখানে চাভেজের ওখানে অন্ধ অনুসারী, কিন্তু উনি যেটা মনে করলেন, সকল দেখেন যে ডিকটেটর একই রকম রাস্তায় যায়, উনি তখন নির্ভরশীল হলেন হচ্ছে রাশিয়া এবং চীনের উপরে। রাশিয়া এবং চীনের উপর নির্ভরশীল হওয়ার জন্য এবং বাম ঘরানার এখানে যদি নীতি যদি এখানে উনি মুখে মুখে যেখানে বুলি আওড়াতেন, তো যেটা হয়ে গেল যে কিউবা, ভেনিজুয়েলা, তারপর হচ্ছে যে আপনার এখানে নিকারাগুয়া, কলম্বিয়া, এরকম হচ্ছে যে বা ব্রাজিল ক্ষেত্র বিশেষে, আর্জেন্টিনা এক সময় ছিল, সবাই এখানে কিন্তু চীনের ফুটপ্রিন্ট বাড়া শুরু করলো। এবং সবচেয়ে যেটা আমার মনে হয় যেটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট বিষয়, প্রথমটা তো অবভিয়াসলি হচ্ছে অয়েল। মানে পৃথিবীর 17 থেকে 20% হচ্ছে অয়েলের রিজার্ভস হচ্ছে ভেনিজুয়েলাতে। 300 বিলিয়ন ব্যারেল এখানে ওদের রিজার্ভস আছে, কিন্তু 1 মিলিয়ন ব্যারেলের মতো ওরা রপ্তানি করতে পারে না, কেন ওদের এখানে হচ্ছে বিনিয়োগ কমে গেছে, ওদের এখানে মেনটেনেন্স করা যায় না, এখানে দুর্নীতি হয়ে গেছে। এবং প্রচুর হচ্ছে আপনার ভেনিজুয়েলা থেকে দক্ষ যে শ্রমিক, ইঞ্জিনিয়ার, জিওলজিস্ট সবাই কিন্তু এখানে দেশ ছেড়ে চলে গেছে। এবং যুক্তরাষ্ট্রে কিন্তু কিছু প্যাটার্ন আছে, ওরা কিন্তু আগের বছরের মারিয়া করিনা মাচাদোকে তাকে হচ্ছে নোবেল প্রাইজ দেওয়া হলো, নোবেল প্রাইজ দেওয়া, পিস প্রাইজটা দিয়ে দিল, ধারণা করা যে ওখানে পশ্চিমা বিশ্বের আশীর্বাদ আছে বা যুক্তরাষ্ট্রের আশীর্বাদ আছে, সেটা ডেডিকেট করলো ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার জন্য দেখেন হচ্ছে যে এটা কিন্তু এখানে একটা মিল আছে যেটা কাকতলীয়র চেয়ে বেশি। এবং যেহেতু তাকে হচ্ছে নির্বাচনে বাধা দেওয়া হলো, তো তার প্রক্সি প্রেসিডেন্সিয়াল মানে ক্যান্ডিডেট হিসেবে এডমান্ডো গঞ্জালেস এখানে প্রেসিডেন্টের নির্বাচনে করলেন এবং ধারণা করা উনি জিতেছিলেন, কিন্তু হচ্ছে নিকোলাস মাদুরো হচ্ছে ইলেকশনটা চুরি করে। সো দিস আ প্যাটার্ন। তো এই যে এখানে সরকারের এখানে যে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের ওয়াইফকে যখন এখানে এইভাবে উঠিয়ে নিয়ে আসা হলো, তো হলিউড স্টাইল মুভির মতো এখানে মিশন ইম্পসিবলের মতো দেখে এক্সপেল ট্রিট করা হলো, তখন এটা কিন্তু এক্সপায়ার্ড ভেনিজুয়েলানদের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু এটা তো এখানে সমর্থন করেছে। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু দেখেন এরপর কিন্তু গণতন্ত্র রিস্টোরেশনের কথা বলেন নাই। উনি কিন্তু বলেন নাই যে যখন মারিয়া করিনা মাচাদোর কথা বলছে সে তার এখনো সবার সমর্থন নাই, সে হচ্ছে অত তার মধ্যে যোগ্যতা নেই, এবং তার ভাষণের মধ্যে 20 বার সে তেলের কথা বলেছে। আর সে এমনভাবে 20 বার কেন তেলের কথা বলে, এবং তারপর স্ট্র্যাটেজিটা দেখেন, যুক্তরাষ্ট্রই চালাবে এবং যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো যে তাদের ন্যাশনালাইজ করা হচ্ছে তাদেরকে হচ্ছে খরপোশ হিসেবে দেওয়া হবে। এবং হি ওয়ান্টস টু ডিল, এখন ইরাকের ওইটার পর যে বাথিস সরকার সাদ্দাম হোসেনের এটা এখানে পতন হয়ে যাওয়ার পর পুরো ইরাক কিন্তু এখানে এক ধরনের একটা ইনস্টেবিলিটি হয়েছে, এইটা থেকে ওরা করছে যে ওরা বলেছে না যে এই ভাইস প্রেসিডেন্ট যে আছে ডেলসে রড্রিগাস, তার সরকারের সাথে তারা ডিল করবে, কেন ওরা চায় যে সরকারের একটা ইউনিফাইড কমান্ড, কেন একটা পলিটিক্যাল স্টেবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি চায়, এবং বলছে যদি আমাদের সাথে কমপ্লাই না করো তাহলে কিন্তু সমস্যা আছে। আবার দুটো জিনিস শুধু বলতে দেয়, দেখেন এইখানে হচ্ছে যে যুক্তরাষ্ট্র যে সোল সুপার পাওয়ার, আপনি যতই যুক্তরাষ্ট্র ক্রিটিসাইজ করবেন, আমিও করব, কিন্তু ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড আছে কি, এই লেফট এখানে বলি না গ্লোবাল সাউথ, লেফট এগুলো খুব সুন্দর কথা বুলির জন্য, এখানে বলার জন্য খুব সুন্দর লাগে, নর্থ সাউথ কত কিছু আছে। ওই আপনার এখানে নিকোলাস মাদুরোর জন্য কিউবান ইন্টেলিজেন্স ছিল হচ্ছে তার স্পেশাল প্রোটেকশন দেওয়ার জন্য। আচ্ছা, চাইনিজ স্পেশাল ইনভয়েস চলে আসছিল, চায়না বলেছিল এখানে আমরা বেস করব। রাশিয়ানরা হচ্ছে ওদের ভেনিজুয়েলার আর্মির সংখ্যা হচ্ছে 1 লাখ, 1 লাখ আর্মিকে ওরা হচ্ছে যেখানে ওরা এখানে অস্ত্রশস্ত্র দেয়। তো রাশিয়া হচ্ছে ইউক্রেনে ব্যস্ত, চীন হচ্ছে তাদের অর্থনীতিকে সামলানোর ব্যস্ত, এবং চীন কোনো ডিরেক্টলি কোনো এখানে মিলিটারি কনফ্লিক্টে আজ পর্যন্ত এখানে ইনভলভড হয় নাই, ওরা চায় এখানে কনফ্লিক্ট মিনিমাইজেশন। এবং কিউবান সিকিউরিটি ইন্টেলিজেন্স ওরা জানলেও না যে ওদের যাকে প্রোটেক্ট করছে প্রেসিডেন্ট তাকে নিয়ে গেছে। এবং 3 জানুয়ারিতে এই সময় যে কারাকাস হচ্ছে পুরো জায়গাটা হচ্ছে পাহাড়ি জায়গা, ওই সময় যখন হচ্ছে ইউএস হেলিকপ্টারগুলো যখন আসছিল ইউএসএস আয়োজিমা থেকে, সবচেয়ে মজার কথা হচ্ছে যে মাদুরোর ক্যাবিনেটেই ওখানে নাকি একটা মোল ছিল মন্ত্রী পর্যায়ে, যে সব হচ্ছে ডিটেলস দিয়ে দিয়েছে। তো এবার তাদের ওখানে পেনিট্রেশনটা কি, এবং এখন ট্রাম্প করবেটা কি? প্রথমত ট্রাম্প বলছে হচ্ছে যে এই যে তেলের সাপ্লাই যেগুলো এখানে আগে কিউবা পেত, কিউবা নির্ভরশীল ছিল, কিউবার এখন তেলের সাপ্লাইটা পুরোপুরি ব্লকেড হয়ে যাবে। এবং কিউবা যে দীর্ঘস্থায়ী যে বামপন্থী সরকার আছে, মূল্যস্ফীতি বা এখানে হচ্ছে যে খাবারের শর্টেজের জন্য ওদের কাছে জনরোষটা বাড়বে। কলম্বিয়াতে যেখানে যে নেক্সট একটা টার্গেট এখানে, তো কলম্বিয়ার প্রেসিডেন্ট যিনি আছেন তার সাথে হচ্ছে যে গুস্তাভো পেত্রো, সেখান থেকে যে সবচেয়ে বেশি করে কোকেন প্রোডাকশন করা হয়, এবার হচ্ছে নেক্সট টার্গেট ও হতে পারে। এবং সে পুরা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে একটা সিগন্যাল দিয়ে দিল, তুমি দক্ষিণ আমেরিকা বলো উত্তর আমেরিকা বলো,
তুমি হচ্ছে আমার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স, এখানে চীন এবং রাশিয়া কাউকে ঢুকতে দেবে না, বিশেষত চীন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে প্রচুর যে তেল তার কাছে চলে আসলো, একদিন তো তেল উঠাতে পারবে না, কিন্তু এই তেলটাকে সে কী করবে? এতকাল ভেনিজুয়েলা যেটা করতে হচ্ছে যে ওরা পেট্রো ডলার সিস্টেম থেকে বাইরে চলে আসলো, কারণ আপনি জানেন যে বিশ্বের তেল এখানে সবই হচ্ছে ডলারে বেচা হয়। এখন নতুন একটা মুভ নিয়েছে ভেনিজুয়েলা, চায়না, রাশিয়া, এমনকি সৌদি আরব এবং ব্রিক্স কান্ট্রি, যে তেলগুলো হচ্ছে ওরা হচ্ছে ডলারে বেচবে না, যে মনে করে চায়নাকে ইউয়ানে এখানে বেচবে, রাশিয়াতে এখানে। এখন ট্রাম্প এটা থ্রেটেন কি করবে? এই যে বাড়তি তেলগুলো আছে সেটাকে ওখানে এক্সট্র্যাক্ট করবে, এবং এখন ওপেককে এবং ওপেক প্লাসকে ওরা থ্রেট করবে, তোমরা যদি আবার ডলারে যদি এখানে তোমরা লেনদেন না করো, তাহলে আমি তেল বাজারে সাপ্লাই করে তেলের দামে ধস নামিয়ে দেবো, তাহলে তোমাদের অর্থনীতিতে চাপ পড়বে। তার মানে সে দেখুন, সে ডলারকে সে আবার হচ্ছে তার কারেন্সি, গ্লোবাল কারেন্সি এখানে এটা রাখতে চাচ্ছে। তো ডোনাল্ড ট্রাম্পকে আমরা যতই ক্রিটিসাইজ করি, তার স্বার্থে যেটা জেনারেল সে মুনিরও বলেছেন যুক্তরাষ্ট্রের যে- স্বার্থে হ্যাঁ, সে কিন্তু হচ্ছে যা যা করা, চীনের প্রভাবকে খাটানো, চীনের বিরুদ্ধে বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেখানে যে সামরিক একটা জোট হচ্ছে বা অর্থনৈতিক জোট হচ্ছে, সবগুলোকে কিন্তু খণ্ড করার চেষ্টা করছে। ডলারের আধিপত্যটা বজায় রাখার জন্য। জেনারেল মনিরুল ইসলাম আখন্দ, আপনি এই কথার সূত্র ধরে বলবেন, কিন্তু আমার যেটা প্রশ্ন ছিল যে আমাদের মতো দেশগুলোর জন্য এখান থেকে কোনো লেসন নেবার আছে কিনা? জি, আমি আগে একটু ওই রেস ধরে দুই একটা কথা বলে আপনি আপনার এই স্পেসিফিক কোশ্চেনে আসছি। আমিও বলতে চাই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে হি গট দি হাইয়েস্ট ভোট ইন দি লাস্ট ইলেকশন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা দেশ যেখানে কেনিয়ান বাবা মধ্যমারাম হোসেন, ব্ল্যাক আফ্রিকান ক্যান বি ইলেক্টেড অ্যাজ দি প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের মতন ব্যক্তি দুইবার রাষ্ট্রপতি হতে পারে। তো ওখানে আসলে জনগণের ক্ষমতা আছে, এবং তাকে যারা ভোট দিয়েছে তারা বিশ্বাস করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যেটা ভালো সেটাই ডোনাল্ড ট্রাম্প করবে। এবং আমি আব্বাস ভাইয়ের সাথে একেবারে একমত যে ওর মন আর মুখের মধ্যে কোনো পার্থক্য নাই। ও যেটা মনে বিশ্বাস করে সে বলে দেয়, এবং আগের যে রাষ্ট্রপতিরা ছিল তার থেকেও বড় বড় অপরাধ করেছে, বাট অ্যাপারেন্টলি মনে হতো তারা পৃথিবীর সবচেয়ে ভদ্র একজন মানুষ। তো ওই দিক থেকে আই হ্যাভ রেসপেক্ট ফর ডোনাল্ড ট্রাম্প। এবং এই যে অপারেশনটা হলো, আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসেবে বলি, ইট ওয়াজ সাচ এন সাকসেসফুল অপারেশন। 20টা ক্যাম্প থেকে, বেস থেকে 150টা এয়ারক্রাফট এসে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রিপারেশনটা শুরু হয়েছে 6 মাস আগে। ওরা এই প্যালেসের মতন হুবু আরেকটা প্যালেস কনস্ট্রাক্ট করেছে, ওই প্যালেসে তারা রিহার্সেল করেছে কি লাগবে, কি যন্ত্র লাগবে। সিআই এজেন্ট মোল এমনভাবে স্ট্যাবলিশ করেছে কখন রাষ্ট্রপতি ঘুমায়, কখন খাবার খায়, কখন কোথায় যায়, সব কিছু। এবং ইট ওয়াজ এ ফ্ললেস অপারেশন। একজন মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকারী ডেল্টা ফোর্সের সদস্য নিহত হয়নি, শুধু আহত হয়েছে। শুনেছি যে 40 জনের মতন ভেনেজুয়েলান অথবা সিভিলিয়ান নিহত হয়েছে, এর মধ্যে কিউবান অনেক। এবং আশ্চর্য ব্যাপার, এই প্রেসিডেন্টের সিকিউরিটি দিত কিউবান ফোর্স, নট ভেনেজুয়েলান ফোর্স। তার মানে ওর দেশের নাগরিকদের প্রতি এই রাষ্ট্রপতির কোনো আস্থা ছিল না, সে কিউবান ফোর্স রাখতো। এখন আমাদের জন্য কি করণীয়? অফকোর্স আমাদের তেল নাই, লেসন কি? জি, আমাদের তেল নাই, সুতরাং এই বাট আমাদের যেটা সবচেয়ে ভালনারেবিলিটি সেটা হচ্ছে আওয়ার জিও স্ট্র্যাটেজিক লোকেশন, আওয়ার অ্যাক্সেস টু দি বে অফ বেঙ্গল। সে কারণেই কিন্তু সুপার পাওয়ারদের দৃষ্টি আমাদের উপরে। চায়না আমাদের উপরে ইনফ্লুয়েন্স আনতে চায়, রাশিয়া চায়, ভারত তো চাই, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ খুবই ইম্পর্ট্যান্ট একটা দেশ। টু কাউন্টার চায়না, বাংলাদেশ is a very important location. So from this perspective, we have vulnerability, but again আমরা 7 সমুদ্র অনেক ডিস্টেন্স ইউএসএ থেকে। ইউএস তাদের নেইবারহুডে যেভাবে ইনফ্লুয়েন্স খাটাতে পারে, এবং এইসব নেইবারহুডের দেশগুলোর কার্যকলাপ যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিরেক্টলি এফেক্ট করে, আমাদেরটা বেশ দূরে ওই। বাট এবং আমি আশা করি, অফকোর্স আমরা মানে there is no permanent friend or foe in international diplomacy. আমাদের অচিরে যে ইলেকশনটা হবে, যে দলই নির্বাচিত হোক না কেন, তারা বিচক্ষণার সাথে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে। ইউএস এর এই ধারাতে অন্য কোনো শক্তিমান দেশ তারাও তো উৎসাহিত হতে পারে। এটা তো আমি আগেই বলেছি, এটা সেট এ ভেরি রং এক্সাম্পল। এখন যদি চায়না যে রাষ্ট্র, চায়নার কথা হতে পারে, ইন্ডিয়া হতে পারে, রাশিয়া হতে পারে, তখন কিন্তু আন্তর্জাতিক নিন্দা জানাবে, বাট দেয়ার উইল বি অ্যান এক্সাম্পল দ্যাট ইউএস হ্যাজ ডান ইট বিফোর দেম। সুতরাং এটা কিছুটা বৈধতা পাবে।
অন্যায়ের বৈধতা আসবে। সো ওই পার্সপেক্টিভতে ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন, এবং আমাদের স্বার্থ যেখানে থাকবে সেখানে আমরা যাব। উই মাস্ট স্ট্যাবলিশ, ভারত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3 দিকেই আমাদের ভারত। আমরা ভারতকে অপছন্দ করি, পছন্দ করি, যেটাই হোক না কেন, বাট উই কান্ট সার্ভাইভ উইথাউট ইন্ডিয়া, ইন্ডিয়া ক্যানট সার্ভাইভ উইথাউট আস। সো আমাদের এমন একটা সম্পর্ক গড়ে তুলতে হবে যেখানে একটা উইন উইন সিচুয়েশন হবে। আমাদের আগে গত 15 বছর যে সম্পর্কটা ছিল, যে চুক্তিগুলো হয়েছে, একটা একতরফা ছিল, এগুলো অ্যামেন্ড করতে হবে। সো উই মাস্ট হ্যাভ এ রিলেশনশিপ অফ মিউচুয়াল বেনিফিট, নট অনলি উইথ পাকিস্তান, উইথ চায়না, উইথ রাশিয়া, উইথ ইউএসএ। যেখানে আমাদের স্বার্থ থাকবে, আমাদের দেশের জন্য যেটা ভালো হবে সেটার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। সো ডোনাল্ড ট্রাম্প এখন অনেক সমালোচনা, আজকেও আমরা দেখলাম যে মিনেসোটায় একটা আইসি এজেন্ট একজন মহিলাকে মেরে ফেলেছে গুলি করে, এবং নানা রকমের ক্রিটিসিজম, 3বার গুলি করেছে, এবং এখানে বলা হচ্ছে যে অনলি দে ক্যান ইউজ ইন সেলফ ডিফেন্স। আমি যদি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে মনে করি যে আমি নিহত হবে, আমাকে মেরে ফেলছে, তখনই আমি লেথাল ফোর্স ব্যবহার করতে পারি। এখানে সরাসরি সে গুলি করেছে 3বার, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। বাট এগেন, আমি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ প্লেস ওয়ার ইউ হ্যাভ ফ্রিডম অফ স্পিচ। ডোনাল্ড ট্রাম্প যদি কোনো অন্যায় করে, জনগণ যদি এটা অ্যাকসেপ্ট না করে, নেক্সট সিনেট এবং কংগ্রেস ইলেকশনে দেখা যাবে এটা পরিবর্তন। এবার সবচেয়ে বেশি ডেঞ্জারাস সিচুয়েশন ছিল, যেটা অনেকদিন পরে হয়েছে, যে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি যে পার্টি থেকে ইলেক্টেড হয়, ইউজুয়ালি ওই ইলেকশনে কংগ্রেস এবং সিনেটের মেজরিটি পায় আদার পার্টি, বাট এবার কিন্তু সবই সে পেয়েছে। সো হি ওয়াজ মোর স্ট্রঙ্গার দেন এনি আদার পার্টি। বাট অ্যাট দি এন্ড আই মাস্ট সে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কনস্টিটিউশন 300 বছর আগে লেখা, ইট ইজ সাচ এ ম্যাচিউর কনস্টিটিউশন, এবং এটার মাত্র 27 বার না কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে। ইট ডাজ নট অ্যালাউ এনিবডি টু হ্যাভ অ্যাবসোলুট পাওয়ার। এবং আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করলে সিস্টেমটা জানলে আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি রাষ্ট্রপতির ক্ষমতা খুবই সীমিত। দি পাওয়ার ইজ উইথ দি কংগ্রেস অ্যান্ড দি সিনেট অ্যান্ড দি স্টেট গভর্নর। সো ডোনাল্ড ট্রাম্প যে অ্যাকশনটা করেছে, কংগ্রেস সিনেট বলছে যে তারা কংগ্রেশনাল অথরাইজেশন ছাড়া করেছে, সো সে আইন ভঙ্গ করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প লজিক দিচ্ছে যে আমি কংগ্রেশনাল অনুমোদন নিতে গেলে এই তথ্যটা লিক হয়ে যেত, এবং আমরা হয়তো তার মাদুরিকে, বাট এগেন হি হ্যাজ টু বি আনসারেবল। মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেমটা ইজ সাচ দ্যাট নোবডি ইজ অ্যাবাভ দি ল অ্যান্ড নোবডি হ্যাজ অ্যাবসোলুট পাওয়ার। জি, লেসন হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে যে মানুষ বলে যে ইন্ডিয়ানরা খুব একটা বলে বাপ কন হয়, তা আমি বলবো যে দাদা কন হয়। ব্যাপার হচ্ছে যে আমরা মানে হু ইজ দ্য গ্র্যান্ডফাদার, সবার উপরে হচ্ছে একমাত্র পরাশক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র। আপনার পছন্দ হোক না হোক, আপনি যুক্তরাষ্ট্র আপনার বলছে হচ্ছে যে আন্তর্জাতিক এখানে বহির্ভূত কাজ করছে, মানবাধিকার লঙ্ঘন করছে, বা এখানে হচ্ছে এই ওয়ার্ল্ড এখানে যে ফ্রি ট্রেডিং অর্ডার যেটা আছে, মাল্টি ট্রেডিং অর্ডার ভায়োলেট করেছে, সবাই মুখে মুখে প্রতিবাদ করেছে। বাট এক চায়না আংশিকভাবে এখানে এটা প্রতিরোধ করা ছাড়া প্রত্যেকটি দেশ, এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাজ আ ব্লক, সবাই কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু হচ্ছে ট্যারিফ নেগোসিয়েশনে গেছে, যদিও বা কিন্তু যুক্তরাষ্ট্র আরবিট্রারিলি করেছে। কেন? এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহত্তম অর্থনীতি। চীন এখন এগিয়ে আসছে, কিন্তু চীন যুক্তরাষ্ট্রকে ধরতে গেল বেস্ট পসিবল প্রজেকশন, আমি আপনাকে সবাইকে বলি বেস্ট পসিবল প্রজেকশন হচ্ছে মিনিমাম আরও 20 থেকে 30 বছর, যদি এভরিথিং গোজ অল রাইট ইন চায়না। এবং মাথাপিছু আয়ে কিন্তু চীনরা কিন্তু আরও 100 বছর লাগবে পিছিয়ে যেতে। আর ইনস্টিটিউশনস তো আলাদা জিনিস, চীনে কিন্তু অনেক কিন্তু উন্নতি হয়েছে, আমি কিন্তু এর কোনোদিন অস্বীকার করছি না। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যেটা যুক্তরাষ্ট্রের হচ্ছে দের মিলিটারি মাইট, এটাকে বলো মাস্কুলার ডিসপ্লে অফ মনরো ডক্ট্রিন বা ডনরো ডক্ট্রিন। পৃথিবীতে দেখিয়ে দিল যে কীভাবে মিনিমাল ব্লাডশেডে অবজেক্টিভস করতে পারে। ইটস মোর অফ আ মেসেজ, মানে একটা টেস্ট কেস করলো আর বাকিগুলো একটা ডেমোস্ট্রেশন। লেসেন্স কি? যুক্তরাষ্ট্র যেগুলো অ্যালার্জি সেগুলোতে না যাওয়া। আমরা যে এখন বলছি না যে গ্লোবাল সাউথ, বা আমরা ব্রিক্সে জয়েন করব, বা আমরা হচ্ছে যে এখানে একটা চায়না রাশিয়া লেড এখানে অল্টারনেটিভ অর্ডার করব, বা ডলারের বিরুদ্ধে বা ডলারের বিপরীতে আমরা এখানে অন্যান্য কারেন্সি যাব, এইগুলো করতে গেলে বড় বড় যুক্তরাষ্ট্র কিন্তু অনেকদিন ধরে বাংলাদেশের উপর এক ধরনের নজর আছে। ইভেন সর্বশেষ ভিসা বন্ডের এর মধ্যে তালিকার মধ্যে বাংলাদেশকে ঢুকিয়ে দিয়েছে একদম। তো আমি আপনাকে বলবো হচ্ছে যে এইগুলো এবং ওরা কিন্তু ওদেরকে এই যে আমরা তো এখনো জানি না যে আমরা যে ট্যারিফ কনসেশনগুলো করলাম, আমরা কিন্তু 3-4টি দেশ মাত্র আছে বিশ্বে যারা হচ্ছে আমরা কিন্তু মানে আমরা ডিসক্লোজার সবটা করি নাই, কিছু এখানে হিডেন ক্লজ আছে যেটা পরে নির্বাচিত সরকারের উপর দায়িত্ব পড়বে যেগুলোকে নিয়ে ওটাকে রেখাপাত করবে না কিনা। তো চীনা যে আমাদের যে আমরা র মেটেরিয়াল বা কাঁচা মাল যে আমরা আমদানি করি, ওগুলো যদি খুব বেশি এখানে একটা রুলস অফ অরিজিনের একটা মাত্রা যদি এখানে মানে এটা
এক্সিড করে তাহলে আমেরিকান ট্যারিফ পড়তে পারে। এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ব্যাপারে বা হচ্ছে যে আপনার ওখানে আমেরিকান যেসব জিনিসগুলোতে প্রায়োরিটি আছে, যেমন এখানে সামরিক চুক্তি জিসোমিয়া আকসা, সেখানে কিন্তু আমি বলবো যে সামনে সরকারকে কিন্তু চিন্তা করতে হবে। এবং আরেকটা জিনিস এব্রাহাম অ্যাকর্ডও আছে। কেন আপনি যদি দেখো আমরা যে আহমেদ আর সুরার যে এখানে হচ্ছে যে যখন সে এখানে সিরিয়াতে জিতলো তখন অনেকেই খুব খুশি হচ্ছিল, এবং আমার মনে আছে যে আপনার প্রোগ্রামে আমি বলেছিলাম প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, 8 মাসের মতো হবে, যে এখানে কিন্তু সিরিয়াতে যুক্তরাষ্ট্র এই যে পট পরিবর্তন হলো, যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা আছে। এবং আহমেদ আল শরাকে যেহেতু পশ্চিমা বিশ্ব নিচ্ছে বা পজিটিভলি দেখছে, এব্রাহাম অ্যাকর্ডটাকে ওরা লেজিটিমাইজ করার জন্য। তো যুক্তরাষ্ট্রের যে প্রায়োরিটিসগুলো ওগুলোকে আইডেন্টিফাই করা এবং নিজের স্বার্থ পরিপন্থী কাজ না করে, নিজের স্বার্থকে বিকি না দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কন্টিনিউস এঙ্গেজ করা। এবং আরেকটা যদি আপনি বলেন লেসেনটা, চীন কিন্তু 2027 সালে কিন্তু ওরা বলছে ওদের সক্ষমতা বাড়াতে চাচ্ছে, যে তাইওয়ানকে ওরা যদি ইফ দে ওয়ান্ট দে ক্যান ইনভেড, এরা দেল বি ইনকারেজড। রাশিয়া তো নিশ্চয়ই ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে ওরা আরও বেশি এখানে হচ্ছে যে ওরা আরও দৃঢ়তা পাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে কিন্তু বাংলাদেশ আগে চেয়ে ওদের আমাদের জিও স্ট্র্যাটেজিক লোকেশনের জন্য বা আমাদের ভৌগোলিক এখানে অবস্থানের জন্য আমরা এখনও একটা সার্টেন ডিগ্রি অফ ওয়েস্টার্ন ইন্টারেস্টে আছি, কিন্তু উই আর ভেরি লো অন ইউএস মানে প্রায়োরিটি লিস্ট। ভারতের সাথে একটা লেভেলের বাইরে আমাদের কিন্তু ওদের সাথে কিন্তু সম্পর্কটা খুব বেশি তিক্ত করা উচিত না। এখন তো ধরেন ক্রিকেট নিয়ে একটা সমস্যা, মানে নানা রকম প্রভোকেশন, এবং বাংলাদেশে গত কয়েক মাসে বিভিন্ন দেশের লোকজন যাদের নিয়ে নানা রকমের কন্ট্রোভার্সি আছে, কোশ্চেন আছে, সিকিউরিটি থ্রেট আছে, সেরকম লোকজনের আসা যাওয়ার কথা করিডোরে আছে। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আরেকটা হচ্ছে যে অনেকেই আবার মনে করেন যে ভারতের সঙ্গে এখন যা খুশি তাই হয়তো আমরা করতে পারি, এক ধরনের প্রবণতা আছে। কিন্তু আর যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেকেই মনে করেন যে সেই সম্পর্কটা ভারতের আগের মতো উষ্ণ নেই, সেটাও কাজে লাগাবার চেষ্টা অনেকেই করছেন। যদিও অনেকে উদাহরণ হিসেবে টানেন যে ওই 500% শুল্কের বিলে সাইন করেছেন ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে। দ্বিতীয়ত নরেন্দ্র মোদীকে নিয়ে তিনি একটা কথা বলেছেন, তিনি তাকে স্যার ডেকে তার সঙ্গে দেখা করতে চেয়েছেন। সো এই জায়গাটা যেটা আপনি বলছিলেন, এই ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎটা আসলে কি, আমি পরে জেনারেল মনিরের কাছে যাচ্ছি আপনার কাছে। প্রথম জিনিস হচ্ছে মানে আসলে এটা নিয়ে যে এক ধরনের উত্তেজনা আছে উভয় দিক থেকেই, এটা তৈরি করা এবং কারো কারো প্রভোকেশনও আছে যে কিছু একটা হোক, হলি একটা, বাট এইখানে আসলে আমাদের কি রোল প্লে করা উচিত। এবং বাংলাদেশের আবার একটা বাস্তবতা হচ্ছে যে সরকার একটা আছে, বুঝে হোক না বুঝে হোক তারাও এর মধ্যে জড়িয়ে আছে, তাদের আবার প্যাট্রন মেন্টর নানা কিছু আছে বা নানান টুলস আছে নানান দেশে বিদেশে, তারা একভাবে কাজ করছে। আবার ইলেকশন যেহেতু সামনে, একাধিক রাজনৈতিক দল মনে করছে যে তারাই ক্ষমতায় যাবে, ক্ষমতায় গেলে তারা কি করবে, কি হবে, কি হওয়া উচিত, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। একটু ছোট করে বললাম, আমি জেনারেল মনিরের কাছে যাবো, তারপর ভারত বাংলাদেশের যে সম্পর্ক যে এখন অবনতি হচ্ছে, এটা হচ্ছে 3টি পার্টি আছে আমার ব্যক্তিগত এখানে আছে। এক হচ্ছে ভারতে হচ্ছে একটা অ্যান্টি বাংলাদেশ কার্ড খেলা হচ্ছে, পুরোপুরি হচ্ছে ডোমেস্টিক পলিটিক্যাল কারণের জন্য। কেন ভুললে হবে না যে পরের বছরে আসাম, মানে এই বছরে মার্চের মধ্যে আসাম এবং হচ্ছে মে বা জুন জুলাইয়ের দিকে হচ্ছে আপনার হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। আসামে ওরা যেটা হেমন্ত বিশ্ব শর্মার এখানে ওটা হচ্ছে এখানে যথেষ্ট এখানে মুসলিম জনসংখ্যা আছে, 25% মতো, 20 থেকে 25% মতো। ওই জায়গায় হচ্ছে যে বিজেপি আগে ওরা ক্ষমতাসীন আছে, ওরা হচ্ছে এখানে ডিফেন্ড করতে হবে। এবং নরেন্দ্র মোদী লেড বিজেপি বা আরএসএস এর সবচেয়ে বড় অবস্টেকল যে রিসেন্ট টাইমস দুটো জায়গা আছে, একটা হচ্ছে তামিলনাড়ুতে MK স্ট্যালিনের পার্টি এবং আরেকটা হচ্ছে মমতা ব্যানার্জির এখানে পার্টি। তো তার জন্য এখানে হচ্ছে মমতা ব্যানার্জির কাছ থেকে ওরা ক্ষমতা সরিয়ে নেওয়ার জন্য বিজেপির যেখানে পশ্চিমবঙ্গের যেখানে যে চিফ শুভেন্দু অধিকারী, সে কিন্তু অ্যান্টি বাংলাদেশি ন্যারেটিভ নিয়েছে। এবং এটার জন্য আপনি দেখবেন যে ওরা কাকে ওরা টার্গেট করলো, মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজুর রহমান আমরা সবাই জানে শত্রু মিত্র নির্বিশেষে খুব ভালো বোলার, IPL সে পারমিশন পেয়েছে, তাকে তো অ্যাপ্রুভাল দিয়ে নিয়ে আসে, BCCI ছাড় দিয়েছে, এখানে KKR গেছে। কলকাতা নাইট রাইডার্স কে ওন করে শাহরুখ খান, একজন মুসলমান, এবং পশ্চিমবঙ্গের মানে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার। মমতা ব্যানার্জির সাথে কিন্তু পলিটিক্যালি ইজ ভেরি ক্লোজ, পার্সোনালি ক্লোজ। তো এটা হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি সরকারকে ইনডিরেক্টলি অ্যাটাক করা হলো। তো এটা হচ্ছে ওরা এখানে হচ্ছে অ্যান্টি বাংলাদেশের সেন্টিমেন্টে দেখবেন ওখানে সব, এখানে নর্থ ইস্টে এবং বিশেষত হচ্ছে এখানে বিজেপির যে পশ্চিমবঙ্গের ওরা এটা প্লে করছে। কিন্তু বাংলাদেশও কিন্তু সমানভাবে গিলটি, কেননা আমাদের এখানেও কিন্তু আমরা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা প্লে করছি।
কারা প্লে করছে? খুব সোজাভাবে বলি, অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু এই একটা অংশে এককালে কিন্তু আমি বলবো প্রথম 5-6 মাস কিন্তু ইন্ডিয়ার এখানে আনডিউ প্রেশার এখানে একটা কারেক্ট স্টান্স নেওয়া হচ্ছে, কিন্তু এখন যেটা করা হচ্ছে এটা হচ্ছে পলিটিক্যাল, এখানে হচ্ছে যে এক্সপিডিয়েন্সির জন্য। কেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার 1 মাসের বেশি হয় নাই নির্বাচনের সময়, এখন ভারতের সাথে কৃত্রিমভাবে দরকারের চেয়ে বেশি সম্পর্কটা খারাপ করার দরকারটা কি? ভারতের সাথে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে পরের নির্বাচিত সরকার করবে, হোক এটা বিএনপি হোক জামাত নেতৃত্ব এখানে জোট হোক, তারা করবে মানুষের ভোট দিয়ে, যদি ইলেকশন হয় এবং এখানে ইলেকশন ফেয়ারলি হয় তবে একটা গভর্নমেন্ট পাই। এইগুলোতে ইফস অ্যান্ড বাটস আছে। 2, আমরা দেখছি যে আগের শেখ হাসিনা সরকারের আমলে পাকিস্তানের সাথে যেটা অস্বাভাবিকভাবে সম্পর্কটা খারাপ করা হয়েছিল, নয়াদিল্লি এখানে প্লেজার পাওয়ার জন্য। আর এখন যেহেতু ভারতের সাথে সম্পর্ক ভালো নয়, এখন যে পাকিস্তানের সাথে সম্পর্কটা অস্বাভাবিকভাবে আমরা ভালো করার চেষ্টা করছি, মানে দরকারের চেয়ে বেশি, যাতে হচ্ছে ভারতকে প্রভোগ করার জন্য। এবং তার মধ্যে আমরা দেখছি যে পাকিস্তান আছে, এর মধ্যে এখানে তুরস্ক আছে, এর মধ্যে কাতার আছে, সবই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে যে ভাই যেটা বললেন, আমি তো আমার প্রতিবেশীকে তো আমি এখানে বা আমার নেইবারকে তো আমি ভুলতে পারবো না। আমার ওয়ার্ল্ডস লংগেস্ট বর্ডার একটা আছে, এবং ভারতে কিন্তু এখানে হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যে এরকম ইউনিল্যাটারাল মুভসগুলো হচ্ছে, এখান থেকে কিন্তু লেসনটা হচ্ছে আমাদের কিন্তু ভালনারেবিলিটি আছে, ভারতের যেমন আছে আমাদের আছে। এবং আমাদের কিন্তু একটা লেভেলের পর দুইটা দেশেরই কিন্তু বুঝতে হবে যে আমাদের যে স্ট্র্যাটেজিক সিকিউরিটির জন্য আমরা একজন আরেকজনের ন্যাশনাল ইন্টারেস্টে হার্ট না করি। দ্য প্রবলেম হচ্ছে ভারতে অভ্যন্তরীণ এখানে পলিটিক্সের জন্য এটা করা হয়, বাংলাদেশেও করা হয়। তো অ্যান্টি বাংলাদেশ ও অ্যান্টি ইন্ডিয়া কার্ড কিন্তু দুই জায়গায় প্লে করা হচ্ছে। এবং আমারও মনে হচ্ছে যে মুস্তাফিজুর রহমানের এখানে যেটা নিশ্চয়ই ভুল করেছে। এবং দেখুন ভারতীয় মিডিয়া কিন্তু ধরা উচিত ছিল বিসিসিআইকে, কিন্তু অমিত শাহর ছেলে কিন্তু হচ্ছে ওটা হেড, যে এটা কেন পারমিশন দিল, ধরলো কে আর কে। কিন্তু আমাদেরও যে রিয়াকশনটা হলো ওভার দ্য টপ। এবং এখন তো হচ্ছে যে বাংলাদেশ খেলতে যাবে না, আর আইসিসি বলছে ভারতেই খেলতে যাবে। আচ্ছা, আমরা তো জানি তো যে আইসিসির 80% রেভিনিউ আসে ভারতীয় মার্কেট থেকে। তো এখানে মানে ভারতের যে ডিসপ্রপোর্শনাল ইনফ্লুয়েন্স আছে আমরা তো সবাই জানি। কিন্তু এখন হচ্ছে যে আপনি যে এমন একটা স্টান্স নিলেন, ঠিক আছে বাহবা পেলেন, তো বাহবা পাওয়ার পর তারপরটা কী হবে? আপনি যে একটা সিস্টেমের সাথে আপনি যে ফাইট করবেন মোরাল স্ট্যান্ড নিয়ে, খুব ভালো কথা, কিন্তু হোয়াট ইজ দ্য মানে এরপরে নেক্সট স্টেপটা কী? তো অন্তর্বর্তীকালীন সরকারও আমি বলবো হচ্ছে যে দে আর প্লেইং দ্য পপুলিস্ট কার্ড, এবং এটা বোধহয় এখানে এটা আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কে ভবিষ্যতে এটা কিন্তু বিঘ্নিত হলে কিন্তু দুই দেশের জন্য ভালো হবে না। মেজর জেনারেল মনিরুল ইসলাম আকুন্দ। জি, আমিও একমত। ইট ইজ এ ইউনোপোলার ওয়ার্ল্ড, উই কান্ট ডিনাই ইট। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বাংলাদেশ কেন, কোনো দেশেরই চলবে না। আমাদের যে পরিমাণ রপ্তানি হয় ওখানে, এবং এই ট্যারিফ বৃদ্ধির পরে আমরা যে একটা অস্থিরতার মধ্যে পড়েছিলাম, সো আমাদের এমন কোনো অ্যাকশন নেওয়া যাবে না, বিকজ ডোনাল্ড ট্রাম্প ইজ ভেরি ইরাটিক, এবং তার কিন্তু সিদ্ধান্তগুলো যে একেবারেই কোনো রিসার্চ ছাড়া হয় না এটা না, সে যথেষ্ট রিসার্চ করেই এটার উপর সিদ্ধান্ত নেয়, এবং এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেখানে আমাদের উপর আরও এক্সট্রা চাপ পড়ে। এবং ভারতের ব্যাপারে আমি এটা বলি যে উই হ্যাভ টু লার্ন টু লিভ উইথ ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ দি বিগ ব্রাদার ইন দিস নেইবারহুড, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আমাদের মধ্যে একটা উইন উইন রিলেশনশিপ আনতে হবে, এবং অফ মিউচুয়াল বেনিফিট। এবং আই অলসো বিলিভ অ্যান্ড আই এগ্রি দ্যাট দি গভর্নমেন্ট ইজ ওভার রিয়াক্টিং ইন এ সেন্স দ্যাট ইলেকশনের 1 মাসের আগে এত বড় সিদ্ধান্ত নেওয়া কতটুকু সমীচীন হয়েছে, আমার এই ব্যাপারে সন্দেহ আছে। হ্যাঁ, ভারত তো একটা, এবং ইট ইজ আই অলসো এগ্রি দ্যাট এটা ডোমেস্টিক পলিটিক্স। আপনি মনে আছে অগাস্টের আন্দোলনের পরে বিজেপি বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে মাইনরিটি এবং বাংলাদেশের মাইনরিটির উপর অত্যাচারের উপর যেভাবে বড় বড় করে দেখছিল, আমাদের সীমানায় সমাবেশ হচ্ছিল, এটা কিন্তু নট বিকজ দে হ্যাভ feelings for Bangladesh, is because they wanted to strengthen their political stand in West Bengal. So আমাদেরকে we have to learn, আমি যেটা বলেছি বারে বারে, যে আমাদেরকে সম্পর্ক সবার সাথে এমনভাবে রাখতে হবে অফ মিউচুয়াল বেনিফিট। এবং ইন্ডিয়া, ইউএসএ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়া ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এবং ডোনাল্ড ট্রাম্প, এই যে মনে করেন আপনি ওই যে বন্ডের ব্যাপারটা বললেন, দুই একটা কথা বলি, এটা আই ডোন্ট, অলদো আমি এটাতে খুশি হই নাই, বাট আই ডোন্ট ব্লেম ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর 120টা দেশের লিস্ট তারা বের করেছে, এর মধ্যে বাংলাদেশের অবস্থা 19, যে আমাদের দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ গিয়ে ওখানে ভিসা
ভায়োলেট করে তারা ফেরত আসে না। এই লিস্টের মধ্যে 19তম স্থান আমাদের দেশের যে ভাইয়ের সাথে কথা হচ্ছিল 54% অফ দ্য বাংলাদেশ ইজ লিভিং ইন ইউএসএ, কি লজ্জাজনক, ওয়েলফেয়ারের উপর টিকে আছে। এবং এইটি লিস্টের উপর ভিত্তি করেই সে প্রাথমিকভাবে 6টা দেশ, পরে 7টা দেশ, 25টা, টোটাল 38টা দেশের এটা করেছে। এবং এটা নট 15,000, এটা 5 থেকে 15,000। আপনি ইন্টারভিউর সময় তারা অ্যাসেস করবে যে আপনি কতটুকু ফেরত আসার সম্ভাবনা বেশি, 5,000 হতে পারে, 15,000 হতে পারে। এবং আপনি যদি ভিসা নিয়ম মেনে চলেন অথবা ভিসা রিজেক্টেড হন, তাহলে টাকাটা আপনাকে আবার ফেরত দিয়ে দিবে। এটা অবশ্যই একটা চাপ পড়বে, বাট ইউএসএ হ্যাজ দি রাইট to stop illegal immigration to their country. So I don't blame Donald Trump because of the decisions that he has taken. So আমরা কেমন আমাদেরকে বুঝতে হবে। আমি অনেকদিন যুক্তরাষ্ট্রে বসবাস করেছি, আই হ্যাভ টক টু মেনি। রাস্তাঘাটে বাংলাদেশি ভাই কীভাবে আসছেন, আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছিলাম আর যাই নাই, পরে লিগাল হয়ে গেছে। সো ভেরি বিগ নাম্বার অফ বাংলাদেশিজ হ্যাভ গন অ্যান্ড হ্যাভ নট রিটার্ন। এবং উই হ্যাভ টু বি ব্লেমড ওয়াই বাংলাদেশ ইজ ইনক্লুডেড ইন দিস। এটা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা না, আমাদের ডিপ্লোমেসির কোনো ব্যর্থতা না, আমরা জাতিগতভাবে কি এটাই কারণে এটা হয়েছে। এবং আমি শুধু এই ক্ষেত্রে না, আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্ট হ্যাড এ ভেরি ইউনিক অপরচুনিটি টু টেক সাম আনপ্লেজেন্ট বাট রাইট ডিসিশনস ফর দি নেশন, বিকজ তাদের কিন্তু পরবর্তীতে ইলেকশন জিতার কোনো সম্ভাবনা ছিল না। পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকলে তারা ভাববে যে আমি এখন একটা সিদ্ধান্ত নিলে বিদ্যুতের দাম বাড়ালে জনগণ আমাদের পছন্দ করবে না, আগামী ইলেকশনে আমাদেরকে ভোট দেবে না। আমি একটা এক্সাম্পল দিলাম, বাট এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু হ্যাড দ্যাট লিবার্টি, দে কুড হ্যাভ টেকেন ডিসিশনস হুইচ আর গুড ফর দি নেশন। বাট আপাততভাবে হয়তো জনগণ একটু অপছন্দ করবে, বাট ইন দি লং রান দি নেশন উইল বি benefited because they are not in a position to go for election. এটা তো আপলিটিক্যাল, নন পলিটিক্যাল একটা ইন্টারিম গভর্নমেন্ট। সো আমি মনে করি এই সুযোগটা তারা কাজে লাগায়নি। তারাও এই পপুলার ইমোশনকে সাপোর্ট করে নানা সিদ্ধান্ত দিয়েছে, জনরোষ সৃষ্টি করতে চায় নাই। বাট দিস ওয়াজ নট এ পপুলার গভর্নমেন্ট। আপনার এই জনপ্রিয়তা ইজ নট ইম্পর্টেন্ট টু ইউ। এই দেশের জন্য যেটা ভালো সেটাই এই ইন্টারিম গভর্নমেন্টের করা উচিত ছিল বলে আমি। সো পারভেজ, সামনে নির্বাচন নিয়ে নানা রকমের নিরাপত্তার সংকট সংশয়ের অনেকের মধ্যে আছে, আপনি কি দেখেন? আমার তো মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উচিত যে ফেসবুকে পোস্ট না দিয়ে, কেন আমরা তো বাংলাদেশের জনগণ, আমাদের দাবি হবে যে আপনার যে নির্বাচন করার জন্য প্রাথমিক যে কন্ডিশন, এই আইন শৃঙ্খলার অবনতি তো আপনি এখন ঠেকাতে পারেন না। গতকালই তো আমার মনে হয় যে এখানে তসলিবাজার, এখানে হচ্ছে শ্রমিক দলের, স্বেচ্ছাসেবক দলের এখানে, তো এরকম তো হরহামেশা হয়েই যাচ্ছে। এবং এখন ইলেকশনে 1 মাসের মধ্যে সময় নেই। এখন অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে যে আমার তো মনে হচ্ছে ডেলিবারেটলি ইজ ট্রাইং টু প্রভোক ইন্ডিয়া, যাতে হচ্ছে জিনিসটা এখানে অ্যাটেনশনটা ডাইভার্টেড হয় বা ইন্ডিয়া একটা ডিসপ্রপোর্শনেট রিয়াকশন করা হয়। আমি বলছি না যে ইন্ডিয়া হচ্ছে এঞ্জেলিক, কিন্তু আপনার হচ্ছে যা জিনিস আপনার করার কথা, সেই যে অভ্যন্তরীণ যেখানে মিনিমাম এখানে একটা কন্ডিশনসগুলো সেট করা, যে আপনার এখানে একটা পিসফুল ইলেকশন হবে। এই গণভোটের ব্যাপারে তো আমরা এখন কিছু শুনছি না। আপনি এখানে গণভোটের ব্যাপারে তো আমরা এত যে টাকা, যেখানে ট্যাক্স পেয়ার্স টাকা, আপনার সবার সাধারণ মানুষের টাকা, এইখান থেকে তো এতগুলো শুনানি হলো, কমিটি হলো, ইত্যাদি হলো। এবং এখন কিন্তু ইলেকশনের আধারে কিন্তু এখন গণভোটটা আমরা ভুলে গেছি। তো আমাদের দেশের লোকরা তো, আপনি সত্যি কথা বলতে, এখনও কিন্তু আমরা যে অনেক জায়গায় মার্কা দেখে ভোট দিই, প্রতিনিধি আমরা যাকেই দেখেন মার্কা ধরে দেখি, খুব কম জায়গায় এক্সেপশন আছে। তো আপনার যেখানে গণভোটের মতো এখানে যে কমপ্লেক্স ইস্যুগুলো আছে, হ্যাঁ না ভোট এখানে বোঝার মতো আমাদের ম্যাচুরিটি হয়েছে, আমি তো ঠিক মতো বলতে পারবো না। এবং তারপর হচ্ছে যদি এখন তো আবার হচ্ছে যে আমি জামায়াতের এখানে নেতৃত্বে এখন এখানে ওদের এখানে অভিযোগ উঠেছে যে এখন সরকার হচ্ছে এক ধরনের একটা বায়াস দেখা গেছে। তো অন্তর্বর্তীকালীন সরকার যদিও বা হচ্ছে পলিটিক্যাল গেম তো ভালোই বুঝে আমার কাছে মনে হয়। যে প্রথম দিকে দেখলাম যে এনসিপিকে এখানে হচ্ছে পার্টির ফরমেশন এবং এটাকে সাপোর্ট করা, এটা কিংস পার্টির মতো। তারপর দেখলাম যে জামায়াতের প্রভাব হয়, এবং তো জামায়াত আর এনসিপি একসাথে হয়ে গেছে এখানে কোয়ালিশন হিসেবে। এবং এখন দেখছি হচ্ছে যে বিএনপির সাথে এখানে হচ্ছে যে বেশ একটা উষ্ণতা চলে আসা, এই যে সব কিছু এখানে করাতে এখন সরকারের যে এখানে একটা যে নিউট্রাল একটা হতে হবে, এখানে ইমেজ রাখতে হবে, এটাও তো এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এবং এখন এসপি ডিএসপি বা এখানে হচ্ছে যেখানে আপনার যে এখানে সরকারি এখানে যে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদের এখানে পক্ষপাত দুষ্ট হিসাবে এখানে আছে, দুইটা দলই একজন করছে। তো আপনি একটা ক্রেডিবল জন্য যেটা দেশে অত্যন্ত দরকার, আপনার কি রাইট কন্ডিশনস আছে নাকি না, এটা তো আপনাকে ইনশিওর করেন। এবং আপনার অর্থনীতি কিন্তু এখানে হচ্ছে অবনতি কিন্তু হয়েই যাচ্ছে, এটা কিন্তু ঠেকাতে পারছে না। 5 মাস ধরে কিন্তু ক্রমাগত কিন্তু আমাদের রপ্তানি কমে গেছে। এবং আরেকটা যদি আপনি আমাকে সুযোগ দেন, যুক্তরাষ্ট্রে কিন্তু আরেকটা জিনিস হয়েছে ডোনাল্ড ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে বসে প্রবাসীরা যারা রেমিটেন্স করবে,
$100 কিন্তু $1 কিন্তু হচ্ছে ট্যাক্স। তো আমরা বলছি তাতে কি হয়েছে, 1% ট্যাক্স কিন্তু বিশাল জিনিস, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের লার্জেস্ট সোর্স অফ রেমিটেন্স আর্নিং। তো এটা কিন্তু আমাদের উপর কিন্তু বিশাল একটা চাপ আসবে। এবং দ্য সিঙ্গেল লাস্ট থিং, 500% ট্যারিফ যেটা এখানে ডোনাল্ড ট্রাম্প ওকে করেছে লিন্ডসে গ্রাহাম এখানে ভারতের উপরে, কেন করেছে? যেখানে হচ্ছে যাতে রাশিয়ান তেল কেনা থেকে বিরত থাকে। এবং তাহলে আমরা বলছি যে ভারতকে কেন ভারতকে চাপ দিচ্ছে যাতে যুক্তরাষ্ট্রের সাথে কমপ্লিটলি স্ট্র্যাটেজিক অ্যালাইন হয়। কিন্তু যে ভারত যে এখনও যে ইম্পর্টেন্ট, এটা আমি একটা ইন্ডিকেশন দিয়ে দিচ্ছি। এই 26 তারিখে জানুয়ারিতে ইউএস অ্যাম্বাসেডর ডেজিগনেট টু ইন্ডিয়া কে হচ্ছে সার্জিও গোর, যে আবার স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ এশিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি এবং হচ্ছে কূটনীতি এবং হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে অত্যন্ত ইম্পর্টেন্ট মানুষ। তো এইরকম একজন মানুষকে যখন নয়াদিল্লিতে পাঠাচ্ছে, ওরা কিন্তু চাইছে হচ্ছে ভারতকে কমপ্লিটলি তাদের সাথে এখানে অ্যালাইন করতে, চায়নাকে ঠেকানোর জন্য। তো এই ট্যারিফের ভয় দিয়ে ওরা যেটা করছে, ভারতকে হচ্ছে যাতে বিজনেস লবির প্রেশারটা আসে, যাতে ভোটারদের লবিটা আসে, যাতে রাশিয়ার উপর স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সটা কমে যায়। কিন্তু লং টার্মে চায়নাকে রোখার জন্য যুক্তরাষ্ট্র এবং ভারত কিন্তু আবার রিঅ্যালাইন হওয়ার সম্ভাবনাই বেশি। তখন এই নতুন যদি রিঅ্যালাইনমেন্ট হয়, তখন যারা বলছিল যে যুক্তরাষ্ট্র এখন ভারতকে দেখতে পাচ্ছে না, এখন হয়ে গেছে আমরা যা খুশি করতে পারবো, তখন আমাদের কি হবে? জেনারেল মনিরুল ইসলাম আকান্দ। জি, আমি একটু ইলেকশন নিয়ে বলি। আমাদের সকলেরই আশা যে আগামী ইলেকশন হবে আমাদের জীবনের দেখা শ্রেষ্ঠ ইলেকশন, যেখানে অবাধ নিরপেক্ষভাবে সবাই। এখন আপনার আশা আছে সেটা? এটা নিয়ে এখন আমি একটু সামান্য দ্বিধার মধ্যে আছি। আমার মনে আছে যে জেনারেল এরশাদ ফলের পর যে ইলেকশনটা হয়েছিল, ওখানে আই হ্যাভ সিন দি লিডার্স অফ দি টু মেজরিটি পলিটিক্যাল পার্টিস কাম অ্যান্ড ডিবেটেড ইন ফ্রন্ট অফ দি নেশন। এটা কেন হচ্ছে না? এবার তো একটা সুযোগ ছিল যেখানে প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একটা টেবিলে আসবে, তারা ডিবেট করবে, তারা কি করতে চায়, তাদের প্ল্যানিংটা কি জনগণ জানবে। গণভোট, আমি তো মনে করি 90% বাংলাদেশি জানে না এটা কি হচ্ছে, কি ভোট দিব। এই এডুকেশনটা কিন্তু এখনও দেওয়া হচ্ছে না। সো এই ইলেকশনের মাত্র 1 মাস বাকি, এর মধ্যে কিন্তু আমি জানি না পলিটিক্যাল পার্টির এজেন্ডা সম্পর্কে জনগণ জানে কি না, গণভোট কী বিষয়ে হচ্ছে, কীভাবে আমাকে দেওয়া উচিত না দেওয়া উচিত, কেন দেওয়া উচিত না, এটার ব্যাপারে প্রপার এডুকেশন হচ্ছে না। এবং রিসেন্টলি যে আমরা টার্গেটেড কিলিংগুলো দেখলাম, দিস ইজ সামথিং দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু সি। আমরা ভেবেছিলাম একটা ঈদের মতন একটা উৎসবমুখর একটা নির্বাচন এবার হবে, যে যাকে খুশি তাকে গিয়ে ভোট দিতে পারবে। আমার বিবেচনায় যে সবচেয়ে শ্রেষ্ঠ ক্যান্ডিডেট, সৎ, দেশপ্রেমিক, তাকেই আমি ভোট দিব। বাট দিস 1-2 কিলিংস, 20 কোটি মানুষের মধ্যে 3 জন মারা যাওয়া ইজ নট ইম্পর্টেন্ট, বাট দি ইম্প্যাক্ট দ্যাট ইট ইজ লিভিং বিহাইন্ড, ইট ইজ ক্রিয়েটিং ফিয়ার। মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে যে আমি ভোট দিতে যাব কি যাব না। এটা দি গভর্নমেন্ট শুড হ্যাভ কন্ট্রোল। এবং এটাও সত্য যে এই 43,000 ভোট কেন্দ্রে যথাযথ নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা বাহিনীর পক্ষে ইট ইজ ডিফিকাল্ট, হাতে গোনা নিরাপত্তা বাহিনীর সংখ্যা আমাদের। তো আমি মনে করি এই পরিস্থিতিতে আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, বাট নাম্বার ইজ ভেরি লিমিটেড। কত 30, 40, 50,000 হয়তো ডিপ্লয়েড হবে, এবং 63,000 ভোট কেন্দ্র। আমি মনে করি নাগরিক হিসাবে আমাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। আমরা ওসমান হাদির জানাজাতে যেভাবে আমরা উৎসুক জনতাকে দেখেছি, বেগম খালেদা জিয়ার জানাজাতে যেরকম রেকর্ড পরিমাণ মানুষ হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই দেশের এই ইলেকশনের দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আমাদেরকে অ্যাজ এ ভোটার, গ্রাম যেখানেই থাকি না কেন, আমাকে নিশ্চিত করতে হবে সবাই যাতে অবাধ নিরপেক্ষভাবে আমরা ভোট দিতে পারি। শান্তি রক্ষা নিশ্চিতকারী বাহিনীর পাশাপাশি আমাদের জনগণকেও কিন্তু এটা প্রোঅ্যাক্টিভ হতে হবে আমার মনে হয়। এবং পুলিশ, ইউ আন্ডারস্ট্যান্ড, এই অগাস্টেরই পরিবর্তনের পরে তারা আন্ডার স্ট্রেংথ, অনেক পুলিশ ভেঙে গেছে, অনেক পুলিশ জেলে আছে। এই গভর্নমেন্টের একটা ব্যর্থতা, এই চুরি হওয়া অস্ত্রগুলো তারা এখনও পুরোপুরি উদ্ধার করতে পারে নাই। একটা বিপুল সংখ্যক অস্ত্র বাইরে আছে। আমি শুনেছি ভোট কেন্দ্রগুলোতে 2 জন করে পুলিশ থাকবে, কিছু আনসার থাকবে, বাট 2 পুলিশ ফিউ আনসার ইজ নট এনাফ। স্ট্রাইকিং ফোর্স থাকবে। এবং আমি আশা করি এই গোয়েন্দা সংস্থাগুলো তারা তাদের প্রপার রিসার্চ করেছে, তারা একটু অ্যাটলিস্ট অ্যাসেস করে বুঝতে পেরেছে যে কোন কেন্দ্রগুলো বেশি ভার্নারেবল, কোথায় এই রিজার্ভ ফোর্সটা থাকা দরকার। ইট নিডস এ লট অফ ব্যাকগ্রাউন্ড প্রিপারেশন। আই হোপ দে হ্যাভ ডান ইট। বাট আমরা যদি এই টার্গেটেড কিলিংগুলো যদি এই ইলেকশনের আগে দিস few days are very important
ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ। এই ইলেকশন পর্যন্ত যে কয়েকটা দিন বাকি আছে, এই দিনগুলোতে আমাদের মন্ত্রণালয়গুলো, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের উই হ্যাভ টু বি এক্সট্রা অ্যালার্ট, উই হ্যাভ টু ensure that these targeted killings doesn't take place. It doesn't create any fear in the minds of the voter. আমরা আমাদের ইতিহাসের একটা শ্রেষ্ঠ ইলেকশন আমরা দেখতে চাই, আমরা এই ইতিহাসের অংশ হতে চাই। আমরা চাই যে একটা শ্রেষ্ঠ ক্যান্ডিডেটকে আমরা ভোট দিয়ে তাকে নির্বাচন করব, এবং হুএভার কামস ইনটু পাওয়ার শুড রিমেম্বার দ্যাট পাওয়ার ইজ ভেরি টেম্পোরারি, এবং যেই ক্ষমতায় আসুক না কেন তাদের মনে রাখতে হবে যে তাদেরকে আবার ইলেকশনে পার্টিসিপেট করতে হবে। এমনভাবে তারা 5 বছর কাজ করবে যাতে মানুষ ভালোবেসে তাদেরকে আবার পুনরায় ভোট করে। This incident in August last year has proven, and it has proven many a times, that power is very temporary, only your good deeds will remain. এবং এই 5 বছর যদি আমরা সঠিকভাবে কাজ না করি তাহলে পুনরায় আমরা নির্বাচিত হব না, আরেক পার্টি ক্ষমতায় আসবে। এটা আমাদেরকে মনে রেখে পলিটিক্যাল পার্টিগুলোকে এগিয়ে যেতে হবে। আমি দেখতে চাই তাদের মধ্যে একটা ডিবেট হোক, নট অনলি amongst the chairmen but also the senior leaders. আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি there are series of debates, not only by the final candidates of the two parties but within the party নমিনেশন ঠিক করার জন্য কিন্তু সিরিজ অফ ডিবেটস হয়। ওই ডিবেটস দেখেই ডেমোক্রেটস ভোটাররা ডিসাইড করে আমরা কাকে আমরা নমিনেশন দিব, অথবা রিপাবলিকান পার্টি। ইউএসএতে যে সিটিং প্রেসিডেন্ট সে দ্বিতীয়বার অটোমেটিক নমিনেশন পায়, আরেক পার্টি থেকে তারা ডিবেট করে করে তারা ক্যান্ডিডেট নির্বাচন করে, এবং নির্বাচিত ক্যান্ডিডেটের সাথে সিটিং প্রেসিডেন্টের আবার সিরিজ অফ ডিবেট হয়। এবং আই টেল ইউ দিস ডিবেটস আর সো ইম্পর্টেন্ট, এবং দিস ডিবেটস অ্যাকচুয়ালি ডিটারমাইন হু উইল উইন অর হু উইল লুজ। সো এইটা আমার মনে হয় আমরা দেখতে চাই ভবিষ্যতে কিছুদিন আছে। ক্লোজিং ক্লোজ আমার মনে হয় যে এখনও এই জুলাই অগস্টে যে গণবিপ্লব বলেন বা গণজাগরণ বলেন, আমাদের যে 1400 অধিক যে এখানে হচ্ছে যে শহীদ হলো, এখানে তরুণ তরুণী অধিকাংশ শিশুরা আছে, আমার কেন জানি মনে হচ্ছে যে অনেক অংশে তাদের যে আত্মত্যাগ, আমার এখন হচ্ছে যে মনে হচ্ছে যে এটা বৃথা না যায়। এবং সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে যে বড় রাজনৈতিক দলগুলো, বিএনপি আছে, জামায়াতে ইসলামী আছে, জাতীয় পার্টি তো এক অর্থে ওদের ব্যাপারে আমি জানি না, ওদেরকে এখন কি ইলেকশনকে ওরা কি কম্পিট করতে পারবে, এখনো এক ধরনের এক ধরনের একটা ওদের ব্যাপারে একটা অস্বচ্ছতা আছে। আচ্ছা, এবং নতুন যে রাজনৈতিক দল যেটা এখানে হঠাৎ করে এখানে আবির্ভাব হলো ধূমকেতুর মতো, এনসিপি, তো যাই এই সবগুলো দলের মধ্যে কিন্তু আমি দেখছি হচ্ছে যে এখন কিন্তু একজন আরেকজনকে দোষারোপ করা ছাড়া, একজন আরেকজনকে ভাই যে বললেন এখানে ওরা ওই ম্যানিফেস্টো এখানে হচ্ছে যে এখানে হচ্ছে গড়পড়তা ম্যানিফেস্টো দেওয়া, কেউ বলছে 50 লাখ চাকরি সৃষ্টি কর্মসংস্থান, কেউ বলছে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করব। কীভাবে করব? আপনার অর্থনীতি অবস্থা তলানিতে, আপনি IMF-এর লোনে আছেন, আপনার ভারতের সাথে সম্পর্ক খারাপ, যুক্তরাষ্ট্রের সাথে আপনার হচ্ছে যে আপনার এখন ট্যারিফ আগের তুলনায় অনেক বেড়ে গেছে, এবং কিছু হিডেন কন্ট্রাক্টস আছে বা হিডেন কন্ডিশনস আছে যেগুলো ডিসক্লোজ করা হয় নাই। আপনার এখানে রোহিঙ্গার সমস্যা আছে, আপনার মিয়ানমারের সাথে আরেকটি ভারতের ছাড়া একমাত্র প্রতিবেশী যাদের তার সাথে সম্পর্কটা ভালো নাই। তো এই রকম যে এতগুলো সমস্যা আছে, বা আপনি হচ্ছে ভারতে যেখানে শেখ হাসিনার এখানে আওয়ামী লীগের যেখানে যারা আছে, যারা এখানে কনভিক্টেড আছে, তাদেরকে এক্সট্রাডিশনের যে এখানে কীভাবে প্রসেসে শুরু করব, বা এই যে আমরা যে বলছি যে এতগুলো টাকা $240 বিলিয়ন চলে গেছে, একটা টাকাও তো ফেরত আসে নাই। তো আমরা এইগুলো কিভাবে করব, এটা নিয়ে তো আমাদের কোনো বিতর্ক হচ্ছে না, এটা নিয়ে আমার ম্যানিফেস্টো হচ্ছে না। আইদার আমরা কাল্ট অফ পার্সোনালিটি, যে নেতা বা নেত্রী সবার উপরে, বা হচ্ছে যে আমার এটা দলের আদর্শ সবার উপরে, এটা নিয়ে প্রশ্ন করা যাবে না। ভারতপন্থী বা পাকিস্তানপন্থী বলে একজন আরেকজনকে এখানে হচ্ছে কাদালিয়ে ছুড়াছুড়ি করছি, এবং যে আমাদের ব্যাংকিং খাতে এত বড় সমস্যা আছে, আমাদের যে এখানে বেকারত্বের সমস্যা এত আছে, আমাদের তরুণদের মধ্যে বেকারত্ব আছে, এইগুলোর একটা কিন্তু আমি দেখছি না যে এখানে হচ্ছে যে প্রকৃত এখানে হচ্ছে যে এখানে রিয়েলাইজেশন আছে। এবং সবাই কেন যেন মনে করছে বাংলাদেশের সাধারণ মানুষ দে আর টেকিং দেম ফর গ্রান্টেড। কিন্তু সমস্যাটা একটা হচ্ছে, আপনি যখন কাউকে আপনি যদি নিচু করে দেখেন বা মনে করেন সে অনেক বোকা, আপনি কিছু কিছু লোককে কিছু সময় বোকা বানাতে পারেন, সবাইকে সবসময় বোকা বানাতে পারবেন না। বাংলাদেশের লোকরা কিন্তু বারবার দেখিয়েছে, ওরা যখন একটা সিস্টেমে যখন ওরা টায়ার্ড হয়ে যায়, ওই সিস্টেমটাকে কিন্তু ছুঁড়ে ফেলে দেয়। এই যে এখন যে এখানে প্রাতিষ্ঠানিক যে একটা রাজনীতির ধারা আছে, ওখান থেকে মানুষের মুখ ফিরাতে কতক্ষণ সময় লাগবে? সময় আছে। এখনও আমার মনে হয় রাজনৈতিক দলগুলো হচ্ছে মানুষের জন আকাঙ্ক্ষা,
তরুণদের যে জন আকাঙ্ক্ষা আছে, ভবিষ্যতের প্রজন্মদের যেখানে আকাঙ্ক্ষা আছে, ওটার প্রতি সম্মান রেখে ওরা নিজেদেরকে এখানে সংস্কার করুক এবং দেশকে এখানে হচ্ছে ভালো একটা পথে নিয়ে যাওয়ার জন্য ওরা হচ্ছে ওখানে হচ্ছে অ্যাক্টিভলি ওরা এখানে এনগেজ করুক। আপনি আর কিছু যোগ করবেন? জাস্ট 1-2 মিনিট। যা আমরা খুবই আশাবাদী, আমি এখনও আশা ছাড়িনি, এখনও পরিবেশটা উৎসবমুখর হয় নাই, বাট অচিরেই হবে। এবং এবার একটা জিনিস ঠিক যে ক্যান্ডিডেট যারা তারা নির্বাচন কমিশনের নিয়মটা খুব সঠিকভাবে মেনে চলছে, জানে যে তারা কোনো নিয়মটা ভঙ্গ করলে তাতে ক্যান্ডিডেন্সি ক্যান্সেল হয়ে যাবে। সো আই ওয়ান্ট দিস ইলেকশন টু বি এ হিস্টোরিক ইলেকশন ফর বাংলাদেশ। ইট উইল সেট অ্যান এক্সাম্পল হাউ ইলেকশন শুড বি ডান। এবং চিরেই আমি আশা করি যে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। আমরা খুশি মনে আমরা নির্ভয়ে নির্দ্বিধায় আমরা ভোট দিতে যাব। আমরা একটা সুন্দর ইলেকশন দেখতে চাই এবং ইলেকশনের মাধ্যমে একটা সুন্দর সরকার গঠিত হবে এবং দেশটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার পারভেজ করিম আব্বাসী এবং মিস্টার মনিরুল ইসলাম আখন্দ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ভেনেজুয়েলার প্রসঙ্গ নিয়ে। ভেনেজুয়েলার ভেতরকার যে অবস্থা, সেটা কোনো অবস্থাতেই সুখকর কিছু ছিল না সে দেশের নাগরিকের জন্য। বাইরের থেকে দেখলেও সেটা খুব একটা স্বস্তিকর ছিল না। আর যুক্তরাষ্ট্রের জন্যও সেটা যুক্তরাষ্ট্রের স্বার্থের দিক বিবেচনায় তারাও খুব সন্তুষ্ট ছিল না এবং তাদের জন্য সেটা একটা বড় থ্রেট ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র যেটা করেছে, চোখ দিয়ে তাকালে সেটাকে খুব একটা গ্রহণযোগ্য কারো কাছেই মনে হয় না, বিবেক দিয়ে দেখলেও মনে হয় না। কিন্তু একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক বা একটা দেশের শাসক গোষ্ঠী বা যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত, তারা যখন তার দেশের স্বার্থ দেখতে চান, জনগণের স্বার্থ বিবেচনা করতে চান, সেই বিবেচনা থেকে দেখলে তার এক ধরনের জাস্টিফিকেশন তৈরি হয় এবং সেখান থেকে আমাদের কিছু লেসন নেবারও আছে। আমাদের মতো দেশগুলো এবং আমাদের চারপাশে, এইসব দেশের চারপাশে থাকা যে শক্তিমান দেশগুলো, তাদের মধ্যকার সম্পর্ক, যে সমীকরণ বা সম্পর্কের যে কেমিস্ট্রি, রসায়ন, সেটা চিন্তা করতে গেলে এই ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যা হলো সেটা মাথায় থাকলে ভালো। এবং এই আলোচনা করতে গিয়েই আমার দুই অতিথি খুব জোরের সঙ্গে বলেছেন যে বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক যে লোকেশন, সেই লোকেশন বিবেচনায় বাংলাদেশ কোনো অবস্থাতেই যেন যুক্তরাষ্ট্রকে না চটায় এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বার্থ আছে অনেক, এবং সেই স্বার্থের উপরে যদি আঘাত আসে বাংলাদেশ নিজেই ক্ষতিগ্রস্ত হবে। ভারতের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে ওনারা বলেছেন যে আমাদেরকে আসলে শিখতে হবে ভারতের সঙ্গে কীভাবে সুসম্পর্ক বজায় রেখে চলা যায়। ভারত আমার প্রতিবেশী, তাকে আমরা অস্বীকার করতে পারবো না। নিশ্চয়ই তাদের প্রতি আমাদের রাগ, খুব অভিমান আছে। তাদের দিক থেকেও তারা এক ধরনের নিরাপত্তা থ্রেট ইতিহাসে বিভিন্ন সময় অনুভব করেছে, যেটা বাংলাদেশের দিক থেকে। কাজেই সমস্যাটা দুদিক থেকে আছে, শঙ্কার জায়গা দুদিক থেকে আছে, সম্ভাবনাও হয়তো আছে, কিন্তু সেই সম্ভাবনা আমরা কীভাবে কাজে লাগাবো সেটা বিবেচনার দাবি রাখে। অনেকেই হয়তো আপাত দৃষ্টে মনে করতে পারেন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েন, এটা হয়তো ভারতের সঙ্গে ফাইট করবার জন্য একটা উপযুক্ত সময়। কিন্তু বাস্তবতা যদি আমরা বৈশ্বিক বাস্তবতায় দেখতে চাই, যা কিছু দেখি তার ভেতরে না দেখা অনেক বিষয় আছে এবং এখন পর্যন্ত যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে এক ধরনের সখ্যতা হয়তো আরও বেশ খানিকটা সময় থাকতে হবে এবং তা দুপক্ষই হয়তো শেষ পর্যন্ত তাদের নিজ নিজ স্বার্থে রাখবে, সেটাও যেন আমাদের বিবেচনার মধ্যে থাকে। নির্বাচন নিয়ে ওনারা কথা বলেছেন, ইতিহাসে সেরা নির্বাচন দেখতে চান। এখন সেরা সেটা কোন অর্থে, ভালো অর্থে না নেতিবাচক অর্থে আমরা জানি না। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার ইস্যু, এই বিষয়গুলোতে মানুষের মধ্যে নানা রকমের উৎকণ্ঠা আছে, উদ্বেগ আছে এবং সেটা কাটাবার দায়িত্ব আসলে দায়িত্বে যারা আছেন তাদের। কতটা তারা করবেন সেটা দেখবার জন্য আরও কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।